প্রান্তজনের কণ্ঠস্বর। বলছিলাম যে আগামীকাল সরকারের পক্ষ থেকে ব্ল্যাকআউট ও মকড্রিলের ঘোষণা করা হয়েছে এবং 1962, 65 ও 71 সালেও এইরকমই কিন্তু একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ভারতবর্ষে। তখন আপনার যা বয়স ছিল সেই বয়স অনুযায়ী আপনার কি অনুভব হয়েছিল এবং আপনারা কিভাবে মানুষের সাথে তখন কমিউনিকেশন করতেন, এবং তার পাশাপাশি ব্ল্যাকআউট হয়ে যাওয়ার পর আপনারা ঘরে কিভাবে থাকতেন এবং ওষুধপত্র কিভাবে সংগ্রহ করতেন ও কিভাবে খাবার সংগ্রহ করতেন? আসলে 62তে আমি খুব ছোট ছিলাম, তখন আমার বয়স 9-10 বছর এরকম হবে আর কি। তা তখন চীনের যুদ্ধ, তা চীনের যুদ্ধ যখন হলো তখন প্রথম ব্ল্যাকআউট কথাটা শুনলাম আর কি। ব্ল্যাকআউটের প্রথম ব্যাপারটা হচ্ছে রাস্তায় যেসব আলো ছিল সেই আলোগুলোতে, তখন তো এমনি বাল্ব ছিল আর কি, তখন তো এলইডি বা হ্যালোজেন এসব আসেনি। তা এই বাল্ব যে রাস্তায় ছিল সেগুলোর মধ্যে একটা করে ওই গ্লাসকে উল্টো করে ঝুলে দিলে যেরকম হলো, অনেকটা ওইরকম একটা করে লাগিয়ে দেওয়া হলো যাতে ওই আলোটা বাইরে বিচ্ছুরণ না হয়, 1 নম্বর। আর এরপরে হচ্ছে প্রতিটি বাড়ির যাদের জানলা ছিল কাঁচের বা ঘুলঘুলি ছিল কাঁচের, তাদের ওই কাঁচগুলোকে ক্রস করে দিতে হতো, একটা করে কাগজের ক্রস ওর মধ্যে এঁটে দিতে হতো, তাহলে ওই রিফ্লেক্ট করে লাইটটা বাইরে যেত না। আর গাড়ির যত হেডলাইট আছে হেডলাইটগুলোর উপর দিকটা সম্পূর্ণ কালো করে, অর্ধেকটা থাকতো, অর্ধেকটা পুরো কালো করে দেওয়া হতো যাতে উপরে কোনো বিচ্ছুরণ না হয়। এটাই মেনলি ব্ল্যাকআউট। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা তখন দেখেছিলাম, আমি খুব ছোট তখন, একদিন সকালবেলা দেখলাম যে ওই চীনের দুটো বিমান, মানে জেট বিমান আর কি, সেটা আমাদের এই কুচবিহারের আকাশের উপর দিয়ে উড়ে গেল। একটু পরেই দেখলাম যে আমাদের হাসিমারার থেকেও দুটো বিমান ওদেরকে তাড়া করে নিয়ে গেল। এইটা মনে আছে আমার। তখন ওই তো, আর তখন কমিউনিকেশন বলতে শুধু রেডিওতে আমরা খবর শুনতাম, এবং দিল্লি থেকেও খবর হতো, কলকাতা থেকেও খবর হতো। আর তাছাড়া যেসব নিউজ পেপার সেগুলো তো একদিন পরে আসতো, তাই সেরকমভাবে যে যুদ্ধের একটা বিরাট ব্যাপার, কিন্তু আমাদের রেডিওর খবরটাই বিরাট ব্যাপার ছিল, এবং রেডিওর খবরই কিন্তু যুদ্ধের একটা দামামা বেজে উঠেছিল। এইভাবেই আমরা তখন যুদ্ধটাকে দেখেছিলাম। তারপরে যখন 1965 সালে যে পাকিস্তানের সাথে আবার যুদ্ধ হলো, সেই যুদ্ধটা বেশি দিন চলেনি, 1 মাস মধ্যে চলেছে, এবং সেটা মেনলি ওই কাশ্মীর সেক্টরেই বেশি হয়েছে, আমাদের দিকে কোটা হয়নি। তবুও আমরা তখন স্কুলে পড়তাম, 9-এ সম্ভবত পড়তাম। তা সেই সময় আমাদের মাস্টারমশাই যারা ছিলেন তারা ওই আমাদের শেখাতেন যে সাইরেন বাজলে পরে কি করতে হবে, আমাদের টেবিলের তলে ঢুকিয়ে যেতে বলতেন, এইরকম আর কি, নানা রকম আর কি। তবু যুদ্ধটা বেশি দিন চলেনি, এই আর কি ব্যাপার। আর 71-এর ব্যাপারটা তো বলতে গেলে একতরফাই যুদ্ধ হয়েছে। পাকিস্তানের যে আর্মি ছিল তারা সম্পূর্ণ বাংলাদেশে কনফাইন ছিল, এবং যুদ্ধটা হয়েছিল ভারতীয় আর্মির সাথে পাকিস্তানের। সেটা আমরাই, মানে আমাদের আর্মি গিয়ে কিন্তু ওদেরকে অ্যাটাক করেছিল। এবং খুব সকালে একদিন মনে আছে যে দুটো হাসিমারার থেকে 1 ঝাঁক প্লেন উড়ে গেল আর কি। পরে শুনলাম যে লালমনিরহাট যে এয়ারপোর্ট আছে সেখানে কার্পেট বোম্বিং করে সম্পূর্ণ ওদের কমিউনিকেশন সিস্টেমটা নষ্ট করে দেওয়া হলো। তারপরে আরো একটা ব্যাপার হচ্ছে যে আমাদের যে আকাশ সীমা, সেই আকাশ সীমাটাও তখন বন্ধ করে দেওয়া হয়েছিল। পাকিস্তান থেকে যদি বাংলাদেশ, মানে পূর্ব পাকিস্তানে কোনো প্লেন যেত, তাহলে তাকে একদম আরব সাগর দিয়ে ঘুরে একদম সম্পূর্ণ একেবারে ভারতকে একেবারে অ্যাভয়েড করে তারপরে এসে ওই বঙ্গোপসাগর দিয়ে উঠতে হতো আর কি, মানে আরব সাগর দিয়ে বঙ্গোপসাগর হয়ে তারপরে ন্যাচারালি সেইটাতে কিন্তু পাকিস্তানের একদম ব্রেকডাউন হয়ে গিয়েছিল আর কি। এইসব স্মৃতি মনে আছে। তারপরে এটাই মেনলি, এবং এই ব্ল্যাকআউট বা মক ড্রিল, এবং তখন আমাদের শেখানো হতো, এনসিসি তখন করতাম, এনসিসি থেকে শেখানো হতো কিভাবে যুদ্ধ লাগবে কি করতে হবে, এসব শেখানো হতো। এবং আমাদেরকে রাইফেল ট্রেনিং দিত, আমরা রাইফেল ট্রেনিং নিয়েছিলাম সেই সময়। এবং আমরা ওই চাঁদমারিতে গিয়ে, যেখানে ওই এইম টেস্ট করে আর কি, সেখানেও আমাদের নিয়ে যাওয়া হতো কিভাবে আমরা শত্রুপক্ষকে মারবো, কি করব। সেসব আমাদের যারা ওস্তাদ ছিলেন আর কি, এনসিসি ট্রেনার আর কি, তারা আমাদেরকে এইসব শেখাতেন। এইসব কথা আমাদের একটু একটু মনে আছে। আর 71-এ তো আমি তখন কলেজে পড়ি, তখন অনেকটাই বড় হয়ে গেছে আর কি। তো দেখলাম যুদ্ধ এইভাবেই। তো 71-এর যুদ্ধটা বেশ কিছুদিন চলেছিল। তখন আমাদের অনেক শরণার্থী এসেছিলেন বাংলাদেশ থেকে, এখানে বিভিন্ন জায়গায় ক্যাম্প হয়েছিল। মুক্তিযুদ্ধ যারা করতেন সে মুক্তিযোদ্ধাদের এখানে ট্রেনিং দেওয়া হতো, এবং সেটা একটা বিচিত্র অভিজ্ঞতা আর কি। এইটুক আমার মনে আছে, এইটুকু বলতে পারি আর কি।
আচ্ছা, ব্ল্যাকআউট হয়ে যাওয়ার পর আপনারা ঘরে কিভাবে থাকতেন এবং ওষুধপত্র কিভাবে সংগ্রহ করতেন এবং খাবার কিভাবে সংগ্রহ করতেন? আসলে তখন এতটাই ছোট ছিলাম আমরা, আর তখন আমার যেন মনে হয় যে মানুষের এত রোগ ছিল না, এতটা মানুষ রোগ টোগ নিয়ে চিন্তা করতো না, আর তাছাড়া এত ডাক্তারও ছিল না, আমাদের তো হাসপাতালে ভরসা ছিল। তাই ওইটা নিয়ে তখন ওই বয়সে আমার ভাবার মতো খুব একটা ইয়ে ছিল না, মানে সুযোগ ছিল না। কিন্তু যেটা সব থেকে বড় ব্যাপার, জিনিসপত্রের দাম কিন্তু ভীষণভাবে বেড়ে গিয়েছিল। তার কারণ হচ্ছে যুদ্ধের যে সুযোগ, সেটা এক ধরনের যারা অসাধু ব্যবসায়ী আছে তারা এটা নেয় এবং কৃত্রিম মজুত করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। এটা একটা বড় সমস্যা যুদ্ধের, এটুকু আমার মনে আছে আর কি। ধন্যবাদ দাদা। ঠিক আছে। আমোদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল।